গুড মর্নিং ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 12-এর আজকের ম্যাথের যে টপিক নিয়ে আলোচনা হতে চলেছে সেটি হচ্ছে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসের ইউনিট 1-এর মধ্যে আছে। তো ইউনিট 1-এর মধ্যে যে চ্যাপ্টারগুলি আছে তার মধ্যে বাকি সবকটা চ্যাপ্টারে আলোচনা করে দিয়েছি আমি। তো ইউনিট 1-এর এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক। তো এই যে ত্রিকোণমিতিক কথাটা আছে, তো এর আগের ক্লাস পর্যন্ত তোমরা ত্রিকোণমিতি নিয়ে পড়াশোনা করেছো এবং ত্রিকোণমিতি সংক্রান্ত যা যা পড়াশোনা করেছো সেখানে তোমরা মোট 6টি ত্রিকোণমিতিক অপেক্ষক পেয়েছো। সাইন, কজ, ট্যান, কট, সেক আর কোসেক, এই 6টা ত্রিকোণমিতিক অপেক্ষক নিয়েই তোমরা পড়াশোনা করেছো, ঠিক আছে। তবে এগুলোকে যে অপেক্ষক বলে সেটা হয়তো সব সময় শোনোনি বা কেউ শুনে থাকতে পারো। তো আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো নিয়েই অঙ্ক করেছি এতদিন অবধি। তো এগুলো হচ্ছে সব এক একটা অপেক্ষক। অপেক্ষক কী জিনিস সেটাও তোমরা বিস্তারিত জেনে গেছো আশা করি, কারণ এর আগে তোমাদের অপেক্ষক সংক্রান্ত চ্যাপ্টারও আলোচনা হয়ে গেছে। তো এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এরা হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অপেক্ষক। কীরকম? যেমন ধরো এক্স ইজুকাল টু সাইন থিটা, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অপেক্ষক, খুব পরিচিত একটা অপেক্ষক আমাদের। এক্স হচ্ছে একটা থিটার অপেক্ষক, এক্ষেত্রে এক্স ইজুকাল টু সাইন থিটা। তো এই যে এক্স ইজুকাল টু সাইন থিটা অপেক্ষকটা আছে, এই অপেক্ষকটা আমরা কখন ব্যবহার করি না, এর আগের ক্লাস অবধি ত্রিকোণমিতির যত অঙ্ক করেছি সেখানে আমরা এই এক্স ইজুকাল টু সাইন থিটা অপেক্ষকটা ব্যবহার করেছি। কেন না, সেখানে আমাদের কি করতে হতো, আমাদেরকে কিছু একটা কোণের মান দিয়ে দেওয়া হতো। যে কোনো অঙ্কে, যত জটিল অঙ্কই হোক, আলটিমেটলি দেখতে গেলে দেখা যাবে যে ওখানে একটা কোণের মান দেওয়া থাকতো। ধরো কোথাও 30 ডিগ্রি, কোথাও 60 ডিগ্রি এরকম দিয়ে দিল, কথা যে একটা 30 ডিগ্রি মান কোণ দিয়ে দিল, তার জন্য আমাদেরকে সাইন 30 ডিগ্রির মান কত হবে সেটা বার করতে হতো। তখন আমরা এই অপেক্ষকটাকে ব্যবহার করতাম এক্স ইজুকাল টু সাইন থিটা, কারণ ওখানে থিটার জায়গায় 30 ডিগ্রি বসাতাম, বসিয়ে সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে এক্স ইজুকাল টু হাফ এটা লিখতাম, ঠিক আছে। তো যাই হোক, এর আগে অবধি, এই ক্লাসের আগে অবধি ত্রিকোণমিতি সংক্রান্ত যত পড়াশোনা করেছি তাতে আমরা সাইন থিটা, কস থিটা এই ধরনের অপেক্ষকগুলি নিয়ে কাজ করেছি। সেখানে এই অপেক্ষকগুলিতে কি করা হতো, থিটার একটা নির্দিষ্ট মান দিয়ে দেওয়া হতো এবং তার জন্য ওই থিটার জন্য সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটার কত মান হবে সেটা আমরা বার করতাম। এক্ষেত্রে বলে রাখা ভালো যে যত আলোচনা হতো তাতে থিটাটার মান কীরকম হতো না, থিটার মান হতো যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ থিটাটা বিলংস টু আর সেট। আর সেট মানে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেটের একটা এলিমেন্ট থিটা। আর এক্সটা কী ছিল, সাইনের ক্ষেত্রে এক্সটা ছিল -1 থেকে +1-এর মধ্যে থাকতো, অর্থাৎ সাইন থিটার মান যে কোনো থিটার বাস্তব মানের জন্য সাইন থিটার মান হবে -1 থেকে +1-এর মধ্যবর্তী যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো এটা গেল সাইন থিটা। এবার হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারে পড়াশোনা করবো হচ্ছে যে এই ধরনের অপেক্ষকগুলো, সাইন বলো, কস বলো, ট্যান বলো, এদের বিপরীত অপেক্ষকগুলো সম্পর্কে আলোচনা করব এখানে এই চ্যাপ্টারে। এবার কেন এদের বিপরীত অপেক্ষকটা আমাদের জানতে হবে না, ধরো তোমাদেরকে বলল যে -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে একটা যে কোনো একটা এক্স দিয়ে দিল, যেমন মনে করো এক্স ইকুয়াল টু হাফ দিয়ে দিল, -1 থেকে +1-এর মধ্যে আছে, তাহলে এই রেঞ্জের মধ্যবর্তী এক্সের কোনো একটি নির্দিষ্ট মান, ধরো হাফ, এর জন্য যদি বলে যে থিটার মান কত হবে যাতে করে সাইন থিটা ইকুয়াল টু হাফ হয়। এর আগে অবধি ছিল থিটার মান দিয়ে দেওয়া হতো, সেখান থেকে এক্স বার করতে হতো, কিন্তু এখন যদি এরকম দেয় যে এক্সের মানটা দিয়ে বলে যে থিটার কোন মানের জন্য তার উপর সাইন চাপালে এক্সের প্রদত্ত মানটা পাওয়া যাবে, তখন আমরা কোন অপেক্ষক ব্যবহার করব
না এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটার বিপরীত অপেক্ষক ব্যবহার করব, সেটাকে আমরা লিখি থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। ওটা ছিল এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, আর এটা হচ্ছে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, যেখানে একইভাবে এক্সের রেঞ্জটা হচ্ছে -1 থেকে +1 মধ্যে। এই থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স অপেক্ষকটাকে বলা হয় বিপরীত বৃত্তীয় অপেক্ষক। বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এখন ব্যাপার হচ্ছে যে আমরা অপেক্ষক চ্যাপ্টারটা তো অলরেডি পড়ে নিয়েছি। অপেক্ষক চ্যাপ্টারটা অলরেডি পড়ে নিয়েছি। তো অপেক্ষক চ্যাপ্টারে আমরা দেখেছি যে কোনো একটা অপেক্ষক বা কোনো একটা ফাংশনের ক্ষেত্রে সবসময় কিন্তু ইনভার্স বা বিপরীত ফাংশনটা পাওয়া যায় না। কোনো একটা নির্দিষ্ট ফাংশনের ক্ষেত্রে তার বিপরীত ফাংশন বা বিপরীত অপেক্ষক পেতে গেলে তার নির্দিষ্ট শর্ত আছে। শর্তগুলো কি ছিল? শর্তগুলো ছিল কোনো একটি অপেক্ষক যদি নির্দিষ্ট একটি রেঞ্জে 1 1 এবং অন 2 হয়, অর্থাৎ বাইজেক্টিভ ফাংশন হয়, তবেই তার অপেক্ষক পাওয়া যায়, তবেই তার বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন পাওয়া যায়। অর্থাৎ আমরা যে বলে দিলাম যে সাইন থিটার এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটার বিপরীত বৃত্তীয় অপেক্ষক হচ্ছে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটা যত সহজে বললাম ব্যাপারটা তত সোজা না। তোমাকে পরীক্ষা করে দেখতে হবে যে আদৌ কি সাইন ইনভার্স এক্স এই অপেক্ষকটা এক্সিস্ট করে। হয়তো অঙ্ক দেবে না, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাকে এটা ভেবে দেখতে হবে যে সাইন ইনভার্স এক্স কি সবসময় এক্সিস্ট করবে, তবেই তো আমি বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা ব্যবহার করতে পারবো। তো সেইটাই আমরা এখানে চেষ্টা করি যে পরীক্ষা করে দেখার যে সাইনের ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স যে বিপরীত বৃত্তীয় অপেক্ষকটি সেটির অস্তিত্ব আছে কি না। কী করে দেখব না, আমরা সাইন থিটার গ্রাফটা এঁকে তার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ধরো এই হচ্ছে সাইন থিটার গ্রাফ। অনুভূমিক দিকে আছে থিটা অক্ষ আর উলম্ব দিকে আছে এক্স অক্ষ। কেন না, ফাংশনটা ধরেছিলাম আমরা থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, ফাংশনটা ছিল থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে অনুভূমিক দিকে হচ্ছে থিটা অক্ষটা নিলাম, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, এই যে ফাংশনটা, এই থিটাটাকে নেব অনুভূমিক দিকে আর উলম্ব দিকে নেব এক্স এই ভ্যারিয়েবলটাকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো অনুভূমিক দিকে থিটা অক্ষ বরাবর কয়েকটা নির্দিষ্ট বিন্দু আমরা চিহ্নিত করেছি। 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে মূল বিন্দু 0, π/2, পাই, 3π/2, 2π, 5π/2 ইত্যাদি। আর বাঁ দিকে একইভাবে -π/2, -π, -3π/2, -2π এভাবে চলতে থাকবে। এর মাঝেও প্রচুর মান আছে থিটার, কিন্তু আমরা এই কটাকে একটু চিহ্নিত করে নিয়েছি সেক্ষেত্রে। আর এক্স অক্ষ বরাবর দুটো বিন্দু চিহ্নিত করেছি, দেখো খেয়াল করো, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 0,1 একটা বিন্দু, আর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর 0,-1 একটা বিন্দু। তো এবার যদি সাইন থিটার গ্রাফটা আঁকা যায়, সাইন থিটার গ্রাফটা দেখতে হয় এই রকম, এরমভাবে গেছে। তো এই গ্রাফ থেকে লক্ষ্য করো যে সাইন 0 ডিগ্রি কত হয় আমরা জানি 0, তাহলে এই দেখো সাইন 0 হচ্ছে 0। সাইন π/2 কত হয় 1, এই যে π/2, সাইন π/2 হচ্ছে 1। সাইন পাই কত হয় 0, সাইন 3π/2 কত হবে -1 হবে। সাইন 2π সমান আবার 0, আবার বাঁ দিকে চলে যাও, সাইন -π/2 হচ্ছে -1, সাইন -π হচ্ছে 0, সাইন -3π/2 হচ্ছে 1, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার গিয়ে এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটার একটা গ্রাফ। তো এবার খেয়াল করো, আমি ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু হাফ। তো এইটা হচ্ছে আমার এক্স ইজ ইকুয়াল টু হাফ পয়েন্ট, আন্দাজে নিয়েছি আমি। এক্স ইজ ইকুয়াল টু হাফ পয়েন্ট যদি নিই, এই হাফ পয়েন্ট থেকে থিটা অক্ষের সমান্তরাল করে একটা ডট ডট লাইন আমি ড্র করেছি। তাহলে সেই লাইনটা দেখো সাইন থিটার যে কার্ভ, সাইন থিটার যে বক্ররেখাটা, গ্রাফটা,
সেটাকে অনেক কটা বিন্দুতে ছেদ করেছে। দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এখানে এক জায়গায় ছেদ করেছে, এখানে এক জায়গায় ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এইভাবে দুদিকেই চলতে থাকবে। তার মানে থিটার অসংখ্য মানের জন্য আমি সাইন থিটার মান পাবো হাফ, তাই তো? থিটার অসংখ্য মানের জন্য সাইন থিটার মান হাফ পাবো। তার মানে বলো এবার যে সাইন থিটা যে অপেক্ষকটা, যে ফাংশনটা, সেটা কি 1 হলো? হলো না, কারণ থিটার দুটো আলাদা মান নাও, তার জন্য কিন্তু দুটো আলাদা সাইন থিটা পাবে না। সাইন থিটার যে মানটা হবে সেটা কিন্তু একই হবে। দেখো থিটার মান π/2 না, থিটার মান কি বলে হাফ পেতে হলে থিটার মান এখানে একটা নাও, এখানে যে থিটার মানটা হবে সেটার জন্য হাফ হবে, এখানে যে থিটার মানটা হবে তার জন্য হাফ হবে, এখানে যে থিটার মানটা পাবে তার জন্য হাফ হবে সাইন থিটার মান। এইভাবে অসংখ্য, হ্যাঁ, π/6 জন্য থিটার মান যদি নাও তাহলে সাইন থিটা হাফ। আবার π - π/6 করলে কত হয়? 5π/6। 5π/6 জন্য হচ্ছে সাইন থিটার মান হাফ। এইভাবে অনেক মান পাবে। সুতরাং এটা 1 হচ্ছে না। তো সেটাকে 1 করতে গেলে আমাদের কি করতে হবে? 1 করতে গেলে আমাদের বলা হচ্ছে যে x = সাইন থিটা অপেক্ষকটি যে ক্ষেত্রটা, সেই এই যে সমস্ত বাস্তব সংখ্যার সেটের যে থিটাটা, সেটাকে আমাকে কতকগুলো ছোট ছোট ক্লোজড ইন্টারভালে ভাগ করে নিতে হবে টোটাল ক্ষেত্রটাকে। এটা তো যে থিটার মান তো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যার জন্য সাইন থিটার মান পাবো। কিন্তু সাইন থিটা ফাংশনটাকে যদি 1 করতে হয়, তার জন্য কি করতে হবে না, টোটাল যে ক্ষেত্রটা, যে থিটার যে রেঞ্জটা, সেটাকে আমি ছোটো ছোটো ভাগ করে নেবো। কীরকম? একটা হচ্ছে -π/2 থেকে +π/2, একটা হচ্ছে π/2 থেকে 3π/2, আরেকটা হতে পারে -3π/2 থেকে -π/2। অর্থাৎ দেখো এই দেখো আমি লাল দাগ দিয়ে আমি মার্ক করে দিয়েছি, এখান থেকে এখান অবধি একটা পার্ট, এখান থেকে এখান অবধি একটা পার্ট, এখান থেকে এখান অবধি একটা পার্ট, আবার বাঁ দিকে যাও, এখান থেকে এখান পর্যন্ত একটা পার্ট। এইভাবে ছোট ছোট কতকগুলো পার্টে ভাগ করে নিতে হবে ওর রেঞ্জটাকে, ক্ষেত্রটাকে। ভাগ করে নিলে কী হবে? প্রতিটা আলাদা আলাদা ক্ষেত্রতে সাইন থিটা অপেক্ষকটি আলাদা আলাদাভাবে 1 এবং 2 হবে। যেমন লক্ষ্য করো, এই -π/2 থেকে +π/2 এই ক্ষেত্রটা যদি নিই, সেখানে দেখো এক্সট্রা আমি লাল কালি দিয়ে মার্ক করেছি গ্রাফটাকে, এই অংশটা, এই অংশটার মধ্যে দেখো থিটার যে কোনো মান নাও, দুটো আলাদা মান যদি নাও, এক্সের দুটো আলাদা মানই আসবে, রিপিট হবে না। এখানে একটা থিটা নাও, এখানে একটা থিটা নাও, এই থিটা, এখানে একটা থিটা নাও, তার জন্য এক্সের মান পাবে এটা। এখানে একটা থিটা নাও, তার জন্য সাইন থিটার মান অর্থাৎ এক্সের মান পাবে এইটা। তাহলে দুটো আলাদা থিটার মানের জন্য এক্সের মান সেম হবে না, অর্থাৎ এটা 1 হবে। আর 2ও হবে। কেন না, এই অংশের মধ্যে এক্সের যে কোনো মান নাও, 1 থেকে শুরু করে -1 অবধি এক্সের যে কোনো মান নাও, তার জন্য যে কোনো একটা থিটার মান পাবে তুমি। সুতরাং এই পার্টটার মধ্যে -π/2 থেকে +π/2 এই পার্টের মধ্যে সাইন থিটাটা হচ্ছে 1 এবং 2, অর্থাৎ তার বিপরীত বৃত্তীয় অপেক্ষক পাওয়া যাবে। আবার π/2 থেকে 3π/2 এর মধ্যে যদি ডিফাইন করো, সেখানেও বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা পাওয়া যাবে। আবার -3π/2 থেকে -π/2 এর মধ্যে যদি সংজ্ঞাত করো, সেখানেও আলাদাভাবে বিপরীত বৃত্তীয় অপেক্ষকটি পাওয়া যাবে। তো এইটা হচ্ছে যে এত দূর অবধি যেটা আলোচনা করলাম, হয়তো অঙ্কের জন্য অতটা প্রয়োজন হবে না, সামান্য একটু প্রয়োজন হতে পারে। তাও এটা হচ্ছে যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক কী জিনিস, সেটার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই এতটুকু আলোচনাটা করা হলো। এবারে হচ্ছে নেক্সট আমরা ঢুকবো, যেটা যে মেন অঙ্ক করার জন্য যে জিনিসগুলো এখানে প্রয়োজন। নেক্সট হচ্ছে যে ফার্স্ট যে টপিকটা এখানে, সেটা হচ্ছে বিভিন্ন ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষকের মুখ্য মান এবং সাধারণ মান কি করে নির্ণয় করব। বিভিন্ন ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক যেমন সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, এদের মুখ্য মান ও সাধারণ মান কি করে বার করব। দুরকম মান পাওয়া যায়, মুখ্য মান এবং সাধারণ মান।
কেন দুরকম মান পাওয়া যায় না, এতক্ষণ আলোচনায় এটুকু বোঝা গেছে যে সাইন ইন একটা এক্সের নির্দিষ্ট মান যদি দেওয়া থাকে তার জন্য সাইন ইনভার্স এক্সের মান অসংখ্য হতে পারে, অনেক রকম কোণের মান পাওয়া যেতে পারে সাইন ইনভার্স এক্সের। তার মধ্যে থেকে একটাকে মুখ্য মান নেওয়া হয় আর বাকিগুলোকে সাধারণ মান হিসেবে প্রকাশ করা হয়। যেমন একটা উদাহরণ ধরো, থিটা ইজুকাল টু সাইন ইনভার্স √3/2, এর মুখ্য মান ও সাধারণ মান নির্ণয় করতে হবে। তো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স √3/2 মানে সাইন থিটা ইকুয়াল টু √3/2। এখন থিটার অসংখ্য মানের জন্য সাইন থিটা ইকুয়াল টু √3/2 হতে পারে। এবার সাইন ইনভার্স √3/2 এর যে মানগুলো পাওয়া যায় সেগুলোকে এর আগে যে সাইন থিটার গ্রাফটা এঁকে দেখানো হয়েছিল সেটা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে ওই যে টোটাল থিটার যে বিস্তার, থিটার যে রেঞ্জ, ক্ষেত্র, সেটাকে আমরা কি করেছিলাম, কয়েকটা ছোট ছোট পার্টে ভাগ করেছিলাম। যেমন -π/2 থেকে +π/2 একটা, -π/2 থেকে +π/2 একটা ছিল, আর কি ছিল, π/2 থেকে 3π/2 একটা ছিল, আবার বাঁদিকে ছিল -3π/2 থেকে -π/2, এরমভাবে অনেকগুলো পার্টে ভাগ করা ছিল। এখন এই সাইন ইনভার্স √3/2 এর মান বার করতে গেলে যে অসংখ্য মান আমরা পাবো তার মধ্যে একটা মান থাকবে এই রেঞ্জে, একটা মান থাকবে এই রেঞ্জে, একটা মান থাকবে এই রেঞ্জে, এরকম করে করে যে অসংখ্য মান পাবো সেগুলি ওই যে ছোট ছোট ক্ষেত্রগুলোতে যে ভাগ করে নিয়েছিলাম আমরা গ্রাফে, সেরকম প্রতিটা ক্ষেত্রতে একটা করে মান থেকে যাবে। এবার সেগুলোর মধ্যে থেকে মুখ্য মান কোনটাকে নেব না, সবচেয়ে ছোট মানটাকে। বলা হচ্ছে যে সাইন ইনভার্স √3/2 এর যে অসংখ্য মান আমরা পাবো তার মধ্যে সাংখ্য মানের বিচারে সবচেয়ে ছোট যে মানটি সেটিকেই মুখ্য মান ধরা হয় আর বাকিগুলোকে সাধারণ মান হিসেবে গণ্য করা হয়। তাহলে সবচেয়ে সাংখ্য মান হিসেবে সবচেয়ে ছোট মান কোনটা হবে না, সাইন থিটার ক্ষেত্রে এই রেঞ্জের মধ্যে যেটা থাকবে, অর্থাৎ -π/2 থেকে +π/2 রেঞ্জের মধ্যে যে মানটি থাকবে সাইন ইনভার্স √3/2 এর, সেই মানটিকে বলা হবে মুখ্য মান আর বাকিগুলোকে বলা হবে সাধারণ মান। ঠিক আছে, এবার সাইন ইনভার্স √3/2 এর মুখ্য মান যদি আলফা হয়, যেমন √3/2 মানে সাইন কত ডিগ্রি না, সাইন 60 ডিগ্রি, এমনিতে আমরা জানি। তাহলে 60 ডিগ্রিটা হচ্ছে মুখ্য মান, কেন না ওটা -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকছে, তাহলে ওটা হচ্ছে মুখ্য মান। আর বাকিগুলো হচ্ছে সব সাধারণ মান। সেগুলোকে কিভাবে লেখা হয় সাইনের ক্ষেত্রে, nπ প্লাস -1n ইন্টু আলফা, যেখানে আলফাটা হচ্ছে মুখ্য মান। তাহলে সাধারণ মান হচ্ছে nπ প্লাস -1n ইন্টু আলফা, আলফাটা হচ্ছে মুখ্য মান। আর nটা কত, n হচ্ছে 0, +-1, +-2, +-3 ইত্যাদি, অর্থাৎ যে কোনো অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি আবার ছোট করে বলে দিই যে সাইন ইনভার্স এক্সের যে মানগুলো পাওয়া যায় তার মধ্যে মুখ্য মান আলফা নেওয়া হয় যদি সেই আলফাটা -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকে, আর সাধারণ মানগুলোকে লেখা হয় nπ প্লাস -1n ইন্টু আলফা এই আকারে, যেখানে nটা হচ্ছে যে কোনো অখণ্ড সংখ্যা। নেক্সট হচ্ছে অন্যান্য যে বিপরীতবৃত্তীয় অপেক্ষকগুলি আছে তাদের ক্ষেত্রে মুখ্য মান ও সাধারণ মান কীরকম হয়। কজ ইনভার্স এক্সের ক্ষেত্রে দেখো মুখ্য মান হচ্ছে আলফা, যে আলফাটা কিনা 0 থেকে পাই এই রেঞ্জের মধ্যে আছে সেই আলফাটাকে মুখ্য মান ধরা হয়, আর আলফার সাপেক্ষে সাধারণ মানটা হয়ে যায় 2nπ প্লাস মাইনাস আলফা, যেখানে n হচ্ছে যে কোনো অখণ্ড সংখ্যা। কজ ইনভার্স এক্সের মুখ্য মান হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, আর সাধারণ মান হচ্ছে 2nπ প্লাস মাইনাস আলফা, যেখানে nটা হচ্ছে অখণ্ড সংখ্যা। ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে মুখ্য মান হচ্ছে আলফা, যেটা কিনা -π/2 এর থেকে বড় আর +π/2 এর থেকে ছোট, আর সাধারণ মান হচ্ছে nπ প্লাস আলফা, nটা হচ্ছে অখণ্ড সংখ্যা। কট ইনভার্স এক্সের ক্ষেত্রে মুখ্য মান হচ্ছে আলফা, যেটা 0 আলফা π এই রেঞ্জে থাকে, আর সাধারণ মান হচ্ছে nπ প্লাস আলফা।
সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে মুখ্য মান হচ্ছে আলফা, যেটা কিনা 0 লেস ইকুয়াল টু আলফা লেস ইকুয়াল টু পাই এই রেঞ্জে থাকে, এবং আলফাটা নট ইকুয়াল টু π/2 হয়। কেন না π/2 হলে তখন ইনফিনিটি হয়ে যায় সেকের মান। আর সেক ইনভার্সের ক্ষেত্রে সাধারণ মান হচ্ছে 2n π প্লাস মাইনাস আলফা। কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে মুখ্য মান হচ্ছে আলফা, যেটা -π/2 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু প্লাস π/2 এই রেঞ্জের মধ্যে থাকে, এবং আলফাটা নট ইকুয়াল টু 0 হয়। আর সাধারণ মানটা হয় হচ্ছে n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেটা সাইনের ক্ষেত্রে হয় সেরকমই। আচ্ছা, এখানে একটা জিনিস বলার, যে সাইন ইনভার্স এক্স আর সাইন এক্সের ইনভার্স দুটো কিন্তু আলাদা। সাইন ইনভার্স এক্স হচ্ছে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা, সাইন ইনভার্স এক্স মানে একটা কোণ পাই, আর সাইন এক্সের ইনভার্স মানে হচ্ছে 1/sin x, তাছাড়া কিছু না। মানে সাইন এক্সের ইনভার্স মানে তোমার গিয়ে কি বলে কোসেক এক্স। ঠিক আছে, এবার আসা যাক, এগুলো গেল মুখ্য মান আর সাধারণ মান বার করার নিয়ম। এবার হচ্ছে যে কিছু ধর্মাবলী, যে এই ইনভার্সের ক্ষেত্রে কিছু রুল আছে, সেগুলো কি কি? যেমন প্রথম সেট অফ রুল যেটা, সেটা হচ্ছে সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে এক্স, কজ ইনভার্স এক্স মানে এক্স, ট্যান ইনভার্স এক্স মানে এক্স। এগুলো খুব সোজা মনে রাখা। কট ইনভার্স এক্স মানে এক্স, কোসেক ইনভার্স এক্স মানে এক্স, সেক ইনভার্স এক্স মানে এক্স। নেক্সট আরও কিছু রুল, যেমন সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা, কজ ইনভার্স কস থিটা মানে থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা মানে থিটা, কট ইনভার্স কট থিটা মানে থিটা, কোসেক ইনভার্স কোসেক থিটা মানে থিটা, সেক ইনভার্স সেক থিটা মানে থিটা। আর এখানে কি কি আছে আরও কিছু, যেমন সাইন ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস সাইন ইনভার্স এক্স। যেমন দেখো সাইনের ক্ষেত্রে ছিল সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এক্ষেত্রে সাইন ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস সাইন ইনভার্স এক্স। কোসেক ইনভার্স মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস কোসেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস ট্যান ইনভার্স এক্স। এগুলো অঙ্ক করতে গেলে ইউজ হবে, তখন বুঝতে পারবে। এই তিনটে গেল একই রকম, আর তিনটে আছে, তিনটে একই রকম, সেটা হচ্ছে কস ইনভার্স মাইনাস এক্স মানে পাই মাইনাস কস ইনভার্স এক্স, সেক ইনভার্স মাইনাস এক্স মানে পাই মাইনাস সেক ইনভার্স এক্স, আর কট ইনভার্স মাইনাস এক্স মানে পাই মাইনাস কট ইনভার্স এক্স। এই কটা। নেক্সট হচ্ছে এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে, আরও কিছু সূত্র যেগুলো প্রমাণ আসতে পারে, খুব ছোট ছোট প্রমাণ, কম মার্কসেরই হয় কোশ্চেনগুলো যদি প্রমাণ আসে। প্রথম সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এগুলো কীরকম সূত্র দেখো, যেমন সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু যে π/2 হতো না, যে সাইন থিটা ইকুয়াল টু কজ অফ π/2 মাইনাস থিটা যেটা হতো, সেরকমই জিনিস এখানে। প্রমাণগুলো খুব ইজি, যেমন 3 নম্বরটা আমি প্রমাণ করে দিয়েছি, বাকিগুলো তোমরা চেষ্টা করতে পারো বাড়িতে, সহজেই পেরে যাবে। কি করবে, ধরি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে আমি লিখতে পারি ট্যান থিটা সমান এক্স, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে কট π/2 মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স, তাহলে π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কট ইনভার্স এক্স। তাহলে ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স পেয়ে গেলাম, বসিয়ে দাও যেটা প্রমাণ করতে দিয়েছে, বসিয়ে দিলে বেরিয়ে যাবে π/2। নেক্সট হচ্ছে সূত্র 2। সূত্র 2তে কি আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এটারও একটা প্রমাণ করে দিয়েছি, প্রমাণ করিনি, আমি জাস্ট হিন্টস দিয়ে দিয়েছি। ধরো ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরলে, ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ফাই ধরলে, তাহলে এক্স সমান ট্যান থিটা, ওয়াই সমান ট্যান ফাই, তাহলে ট্যান থিটা মাইনাস ফাই এর ফর্মুলা বসিয়ে দেবে, তাহলেই চলে আসবে। সেকেন্ডটার ক্ষেত্রে, যদি ফার্স্টেরটার ক্ষেত্রে হয় তাহলে ট্যান থিটা প্লাস ফাই এর ফর্মুলা বসাতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 নম্বর সূত্র, বলেছে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কট ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস এক্স। এটা ওই আগের সূত্রের মতনই, ওই জন্য এগুলো আর বিস্তারিত প্রমাণ করিনি। হ্যাঁ, নেক্সট হচ্ছে চলে যাচ্ছি সূত্র নাম্বার 4-এ।
সূত্র নাম্বার 4-এ আছে হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এটার প্রমাণ কী করে করবে না, tan ইনভার্স x সমান আলফা ধরবে, tan ইনভার্স y সমান বিটা ধরবে, tan ইনভার্স z সমান গামা ধরবে, ধরে tan আলফা প্লাস বিটা প্লাস গামার ফর্মুলা বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। নেক্সট আসো সূত্র নাম্বার 5। কি আছে সূত্র নাম্বার 5-এ আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওইভাবে আরও তিনখানা ফর্মুলা আছে। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর একটা আছে, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর আছে, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই এর আছে। প্রমাণ ওই একই নিয়ম, যেমন 4-এরটা যদি প্রমাণ করতে হয় কস ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরো, এক্স ইকুয়াল টু কস থিটা, কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু ফাই ধরো, তাহলে ওয়াই ইকুয়াল টু কস ফাই, সেখান থেকে সাইন থিটা বার করো, সাইন ফাই বার করো, দিয়ে 4 নম্বরটার ক্ষেত্রে হচ্ছে কস থিটা মাইনাস ফাই এর ফর্মুলা বসিয়ে দাও, বসিয়ে দিলে চলে আসবে। নেক্সট হচ্ছে সূত্র নাম্বার 6। কি আছে 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার। 2 কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আছে কস ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। 2 ট্যান ইনভার্স এক্স আছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এগুলো সব হচ্ছে গুণিতক কোণের যে ফর্মুলাগুলো ছিল তোমাদের 11-এ, সেগুলো দিয়ে, যেমন tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এরকম ছিল তো, সেটারই এখানে হচ্ছে ইনভার্স দিয়ে। তো 2 নম্বরটা যদি প্রমাণ করতে হয় কী করবে, কস ইনভার্স এক্স আছে, তাহলে থিটা ধরে নাও, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে কস 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করো, কারণ বাঁ দিকে দেখো 2 থিটা আসছে, ওই জন্য কস 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করো, করে প্রমাণ করে দাও। নেক্সট হচ্ছে 7 নম্বর সূত্র, এটা হচ্ছে সাইন 3 থিটা কস 3 থিটা ট্যান 3 থিটার যে ফর্মুলাগুলো তোমাদের ছিল সেইগুলো দিয়ে। এগুলোও আমি বিস্তারিত কিছু বলছি না, এগুলো ওই অনুযায়ী তোমরা ধরে নেবে, ধরে নিয়ে প্রমাণ করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 8 নম্বর সূত্র। 8 নম্বর সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে যে তোমাদের ত্রিকোণমিতিতে যেটা ছিল ট্যানের সাথে সাইনের ফর্মুলা, সাইনের ট্যানের সাথে কজের রিলেশনের ফর্মুলা, আর ট্যানের সাথে ট্যানের, এগুলোও তোমরা একটু চেষ্টা করতে পারো নিজেরা। আচ্ছা, এবার হচ্ছে যে এই তো গেল বেশ কিছু সূত্র, আর এখানে নতুন করে কোনো সূত্র নেই, যথেষ্ট হয়ে গেছে সূত্র। এবার হচ্ছে যে বলছে ওই যে উপরের সূত্রগুলির ক্ষেত্রে বাম পক্ষের কোণগুলির মুখ্য মান নিতে হয়। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মান পাওয়া যায় আর সাধারণ মান পাওয়া যায়। তা বলছে যে কোনো সূত্রতে বা যে কোনো অঙ্ক করার সময় যদি আলাদা করে উল্লেখ না করে দেয়, সেক্ষেত্রে যে মানটা দেওয়া থাকবে সেটাকে মুখ্য মানই ধরে নিতে হবে। কিন্তু বলছে যে এই সমস্ত সূত্রের ক্ষেত্রে বা এরকম টাইপের যদি কোনো অঙ্ক দেয়, সেক্ষেত্রে বাম পক্ষেরটাকে তো আমরা মুখ্য মান ধরে নেব, কিন্তু ডান দিকে যে কোণটা থাকবে সেই কোণের মান কীরমভাবে হিসাব করব না, বাম পক্ষের কোণ বা কোণগুলির মানের যোগফল বা বিয়োগফলের উপর নির্ভর করে হিসাব করতে হবে। অর্থাৎ ধরো তোমাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, একটা সমীকরণের আকারে দিয়ে দিয়েছে, সমাধান করতে বলেছে। বাঁ দিকে কিছু ইনভার্স আছে, ডান দিকে কিছু ইনভার্স আছে, বা ডান দিকে কিছু কোণের মান দেওয়া আছে। তো ডান দিকের কোণের মানটা কীরমভাবে নেব না, বাঁ দিকে যে ইনভার্সগুলো দেওয়া থাকবে, অর্থাৎ যে কোণগুলোর মান দেওয়া থাকবে তাদের যোগফল বা বিয়োগফলের উপর নির্ভরশীল হতে হবে। অর্থাৎ বাঁ দিকের কোণগুলির যোগফল বা বিয়োগফল ধনাত্মক হচ্ছে কিনা বা ঋণাত্মক হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে, এবং সেটি কোন পাদে আছে, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট না সেকেন্ড না থার্ড না ফোর্থ, কোন কোয়াড্রেন্টে আছে তা নির্ণয় করতে হবে, করে তারপর ডান দিকের কোণের মান নির্ণয় করতে হয়। এ সংক্রান্ত একটা উদাহরণ আমি করে দিয়েছি। বলছে যে প্রশ্নটা বলছে একটি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া আছে কট ইনভার্স হাফ আর কট ইনভার্স 1/3। কট ইনভার্স হাফ আর কট ইনভার্স 1/3 বলেছে 3 নম্বর কোণটার মান বার করতে হবে। কি করে বার করবে
না কট আগেই হচ্ছে কট ইনভার্স এক্স মানে হচ্ছে ট্যান ইনভার্স 1/x, সেটা লিখে নিলাম। তাহলে কট ইনভার্স হাফ মানে হচ্ছে ট্যান ইনভার্স 2, আবার কট ইনভার্স 1/3 মানে হচ্ছে ট্যান ইনভার্স 3 হলো। তাহলে যে দুটো কোণ দেওয়া আছে তাদের যোগফল কত হবে? ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3, দ্যাট ইজ ইকুয়াল টু ফর্মুলাগুলো আলোচনা করেছি, সেই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, করে হয়েছে ট্যান ইনভার্স -1, এটাকে থিটা ধরে নিলাম। তাহলে যে প্রদত্ত কোণ দুটো আছে তাদের যোগফল হচ্ছে ট্যান ইনভার্স -1। এখন ওই যে বললাম যে বাঁ দিকে দেখো, বাঁ দিকে আছে একটা সমীকরণের আকার পেয়েছি, দেখো বাঁ দিকে আছে এই দুটো আর ডান দিকে আছে এটা। তাহলে ডান দিকে ট্যান ইনভার্স -1 মানে কত নেব সেটা ডিপেন্ড করছে ট্যান ইনভার্স 2 আর ট্যান ইনভার্স 3 এর ওপর। ট্যান ইনভার্স 2টা কি? π/4 এর থেকে বড় কিন্তু π/2 এর থেকে ছোট। কেন? π/4 মানে ট্যান ইনভার্স 1, তাহলে ট্যান ইনভার্স 2টা অবভিয়াসলি ওর থেকে বড় হবে, তাহলে π/4 আর π/2 এর মধ্যে। একইভাবে ট্যান ইনভার্স 3টাও তাই, π/4 আর π/2 এর মধ্যে। তাহলে যদি দুটোকে যোগ করে দেওয়া যায় তাহলে যোগ করলে হবে π/2 লেস দ্যান ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 লেস দ্যান π, অর্থাৎ π/2 লেস দ্যান ট্যান ইনভার্স -1 লেস দ্যান π, যেটাকে থিটা নাম দেওয়া হয়েছে, তাই জন্য π/2 লেস দ্যান থিটা লেস দ্যান π। কিন্তু থিটার মানটা অর্থাৎ ট্যান ইনভার্স, থিটা মানে তো ট্যান ইনভার্স -1, তাহলে ট্যান ইনভার্সের মান, ট্যান ইনভার্সের মুখ্য মান কার মধ্যে থাকে না -π/2 থেকে +π/2 এর মাঝখানে থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে থিটাটা কোথায় আছে? π/2 থেকে π এর মধ্যে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে এসছে ট্যান ইনভার্স -1। তো তোমাদের একটা একদম প্রথম দিকে ফর্মুলায় বললাম যে ট্যান ইনভার্স মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়? এই ট্যান ইনভার্স -x ইজ ইকুয়াল টু কত হয়? মাইনাস ট্যান ইনভার্স x, ঠিক আছে? আরেকটা জিনিস যে ট্যান ইনভার্স -x যদি হয় তার ভ্যালুটা কত হয়? পাই মাইনাস ট্যান ইনভার্স x, সরি এইটা না, এটা ট্যান ইনভার্স -x মানে হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স x। এটা তোমাদের প্রথম দিকেই দেওয়া ছিল সূত্রে, ট্যান ইনভার্স -x সমান পাই মাইনাস ট্যান ইনভার্স x হয়। তো সেই জন্যই ট্যান ইনভার্স x মানে কি? ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে π/4, তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স 1, অর্থাৎ পাই মাইনাস π/4 ইজ ইকুয়াল টু 3π/4। তাহলে এটা হয়ে গেল দুটো কোণের যোগফল 3π/4। তাহলে তৃতীয় কোণটা কত হবে? তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি মানে পাই, তাহলে পাই থেকে 3π/4 বাদ দাও, বাদ দিলে হবে π/4, ঠিক আছে? তো এটা একটা জাস্ট উদাহরণ তোমাদের করে দেখিয়ে দিলাম। আর এছাড়া এই হচ্ছে মোটামুটিভাবে বিপরীতবৃত্তীয় অপেক্ষকের চ্যাপ্টারের আলোচনা। এছাড়া আমি তোমাদের বেশ কিছু অঙ্ক বিভিন্ন টাইপের বই থেকে দেখে, বইতে যত ধরনের অঙ্ক আছে মোটামুটি সব রকমই একটা দুটো করে দিয়েছি এবং কিছু করতেও দিয়েছি। সেগুলো আলাদা করে আমি তোমাদের ইমেজ ফাইল হিসেবে দিয়ে দেবো, সেটা দেখতে পারো তোমরা, দেখে যদি মনে করো তো চেষ্টা করতে পারো, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটা এই অবধি।